নির্বাচিত সংসদ সদস্যরা দুটি শপথ নেবেন, একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। শনিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন সংবিধান সংস্কার কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কিন্তু শপথ অনুষ্ঠানে আলী রিয়াজের এ প্রস্তাব মানেননি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী দল বিএনপি। তারা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেন। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক দেশ টিভিকে জানান, সংসদ সদস্য ছাড়া নির্বাচিতদের আর কোনো বিষয়ে শপথ নেবার সুযোগ নেই। এটা সম্পূর্ণ অবাস্তব। সংবিধান সংস্কার কমিশন বলে বা পরিষদ বলে এখনো কিছু নাই, যেটা এখনো বাস্তবে নাই। আপনি তার সদস্য হিসাবে কেমন করে শপথ দিবেন? যেই অফিস নাই সেই অফিসে আপনি চাকরিতে যোগ দিবেন কেমন করে? এইটা যদি এখন সংসদ সদস্যরা আলাপ আলোচনা করে, সংসদ যখন আলাপ আলোচনা করবে, আলাপ আলোচনা করে তারা যদি সিদ্ধান্ত নেয় একটা সংবিধান সংসদ পরিষদ হবে এবং আমাদের মধ্যে থেকে বা পিআর পদ্ধতির যে কেউ এর সদস্য হবে, ওই সিদ্ধান্ত নেওয়ার পরে যারাও সদস্য হবে তারা তখন শপথ দিবে। তাদেরকে সংসদ সদস্য হিসেবে ভোট দিয়েছে, তো তারা সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন, অতএব তারা শপথ দিবে সংসদ সদস্য হিসাবে। অন্য কোনো শপথ নেওয়ার এখানে প্রশ্ন আসে না। প্রশ্ন তুলেন জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের সুপারিশগুলোর বৈধতা নিয়েও। জুলাই সনদের মধ্যে 84টা ব্যাপার আছে, তার মধ্যে সংবিধান সংক্রান্ত আছে 48টা, তাই তো? এই সংবিধান সংক্রান্ত 48টার ব্যাপারে এখন এটা সংসদে আলাপ আলোচনা হয়ে তারা ঠিক করবে যেটা কয়টা গ্রহণ করবে, তাই তো? যেগুলি গ্রহণ করবে ওইগুলি সংবিধান সংশোধনী আইন পাস করতে হবে। আমি যে একটু চোখ বুলিয়েছি যে 48টা সংবিধানের পরিবর্তনের জায়গা বলা হয়েছে, তার বেশিরভাগই আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। অর্থাৎ ওই সংশোধন করলে ওই সংশোধনগুলি আইনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং আমার ধারণা সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে। কারণ যেখানে সংবিধানের কতগুলি মৌলিক কাঠামো আছে তার বাইরে গিয়ে আপনি সংবিধান সংশোধন করতে পারেন না। আপনাকে যেটা উদাহরণ দিচ্ছিলাম, আমাদের সংবিধানে বলা আছে যে সংসদের মেয়াদ 5 বছর। যেখানে 5 বছর আছে ওইটা সংশোধন করে আপনি বলে দিলেন না, এই বর্তমান সংসদের মেয়াদ 15 বছর করে 2/3 ভোটে পাস হয়ে গেল। কিন্তু এটা করতে পারবে না, কারণ এটা সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন। সব সংসদ সদস্য রাজি হলেও এটা কোর্ট বাতিল করে দিল। তো এই যখন 48টার যে সংশোধনী আছে তার বেশিরভাগই আমার কাছে মনে হয়েছে যে সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন। অতএব এইগুলি আমার ধারণা যে সংসদ যখন এগিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবে, কিন্তু ঐক্যমত কমিশনের 5-10 জন লোকের মধ্যে আলাপ আলোচনা হয়েছে এবং এটা ব্যাপক পরিসরে আলাপ আলোচনা হয়নি, জনগণ এই আলোচনায় অংশগ্রহণ করেন। তখন এইগুলির যে ইম্পসিবিলিটিটা, যেগুলি সম্ভব না সংবিধান বহাল রেখে, এই আলোচনাগুলি যখন স্পষ্ট হবে, আমার মনে হয় যে জাতীয় সংসদ তখন এগুলি পাশ করা থেকে দূরে সরে যাবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের সুপারিশের বিষয়েও সমালোচনা করেন এই আইনবিদ। হবে কি হবে না এটা নিয়ে সংসদে আলোচনা, তাই তো? এমন তবে উচ্চকণ্ঠে গঠন কিভাবে হবে, প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে না প্রাপ্ত সংসদ সদস্যের আনুপাতিক হারে, এগুলি তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে এইটা আমরা যেহেতু এক কেন্দ্রীয় সরকার, আমাদের বাংলাদেশের কোনো প্রদেশ নাই, যেসব দেশে প্রদেশ নাই সেই সব দেশে সাধারণত দ্বিকক্ষীয় সংসদ হয় না। তাহলে আমাদের দ্বিকক্ষীয় সংসদ করতে হলে আগে বাংলাদেশকে 2টা, 3টা, 5টা প্রদেশে ভাগ করতে হবে। প্রদেশে ভাগ করে প্রাদেশিক সরকার তৈরি করতে হবে। প্রাদেশিক সরকার থাকলে সাধারণত ওই সব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকে। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। একটা 2টা ব্যতিক্রম যে দুনিয়াতে নাই তা না, কিন্তু সাধারণ নিয়ম হলো প্রাদেশিক সরকার থাকলে তাহলে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে। আমরা এইসব ব্যাপারে আলাপ আলোচনা করবো এবং এটা আমার দৃষ্টিতে এটা যেহেতু অবাস্তব, মৌলিক কাঠামোর পরিপন্থী, অতএব এটাও দ্বিতীয় কক্ষ হওয়ার সম্ভাবনাও অতি ক্ষীণ। আর তারপরে দ্বিতীয় কক্ষের তো কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এখন যেটা আছে জুলাই চার্টারে নিম্ন কক্ষ দেওয়া, এখন যেটা সংসদ, সে একটা আইন পাস করবে,
এটা উচ্চকক্ষে গেল, উচ্চকক্ষ এটাতে মানে রাজি হল না, তাহলে এটা পার্লামেন্টে আবার নিম্নকক্ষে আবার ফেরত আসবে। তখন নিম্নকক্ষ যদি আবার পাস করে তখন রাষ্ট্রপতির কাছে চলে যাবে সম্মতির জন্য। তো উচ্চকক্ষ কি বললো না আলটিমেটলি কিছু যা আসবে না। তো তাদের মতামতের যদি কোনো মূল্য নাই তাহলে খামোখার একটা সময় নষ্ট করার জন্য একটা কক্ষ, এখন যদি হচ্ছে যে নিম্ন আদালত নিম্নকক্ষে যেটা হচ্ছে যে আইন পাশ করলো, উচ্চকক্ষ এটা সায় দিল না, তাহলে যদি আইনটা বাতিল হয়ে যায় তাহলে উচ্চকক্ষের একটা মূল্য আছে। কিন্তু যদি এখন এখানে বলাই থাকে যে উচ্চকক্ষ বাতিল সায় না দিলেও নিম্নকক্ষ যদি আবার এটাকে সায় দেয় তাহলে আর উচ্চকক্ষে কোনো তাদের কিছু বলার লাগবে না, রাষ্ট্রপতি এটা আইন করবে। তো এইগুলি অনেকগুলি মানে অযৌক্তিক জিনিস তাড়াহুড়া করে ঠিকমতো আলাপ আলোচনা না করে প্রস্তাব হিসেবে চলে আসছে। আমার মনে হয় এখন সংসদে এগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করলে এই বিভিন্ন এই যে আমি যে যতগুলি তুলে ধরলাম এইগুলি সব তখন তুলে ধরা শুরু হবে। তখন আমার মনে হয় যে জুলাই সনদটা যে খুব সঠিকভাবে প্রণীত হয় নাই সেটা স্পষ্ট হয়ে যাবে। এটা আরও ভালোভাবে প্রণয়ন করা সম্ভব ছিল, কিন্তু যেই কারণে হোক সেটা করা হয়নি। স্বাধীন মালিক জানান, জুলাই সনদের আইনি কোনো ভিত্তি নেই, তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোটে হাঁ জেতায় সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে মাত্র। হার জিতেছে বলে এটা নিয়ে ওনাদের একটা আলাপ আলোচনা করার বাধ্যবাধকতা তৈরি হয়েছে, তাই তো? যদি না জিততো তাহলে তো তারা এটা আলাপ আলোচনার মধ্যেই আনতো না। এখন হার ভোটের কারণে আলাপ আলোচনার একটা বাধ্যবাধকতা তৈরি হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণের একটা প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। অতএব তারা আলাপ আলোচনা করবে, সনদের যেগুলি আছে আলাপ আলোচনা করবে, কিন্তু সংসদের এই ক্ষমতা সবসময় আছে যে আলাপ আলোচনা করে সংসদ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। আপনি কোনো সংসদের উপরে বাইরে থেকে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেন না। এটা হলো সংসদের সার্বভৌমত্বের অংশ। সংসদ চিন্তা করে সবাই ভোট দিয়ে যদি একটা জিনিস গ্রহণ করে তাহলে এটা হলো, গ্রহণ না করারও সব ক্ষমতা সংসদের আছে। অর্থাৎ গণভোটে যেটা রায় এসেছে ওটা যে তাদের জন্য বাধ্যতামূলক এমন না। এটা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার তাদের একটা বাধ্যবাধকতা আছে, কিন্তু এই সিদ্ধান্তটা যে সিদ্ধান্ত হবে, তার যদি সিদ্ধান্ত হয় তাহলে আলাপ আলোচনা তো সময় নষ্ট করার দরকার নেই। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।